নিতিন নবীনজি এপ্রিল 7 এপ্রিল 2026 সমস্ত স্টেট লিডার্স থেকে শুরু করে আমাদের সমস্ত রাজ্যের চিফ মিনিস্টার্স এবং ন্যাশনাল যারা লিডার আছেন সবাইকে নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করেছিলেন এবং সেই ভার্চুয়াল বৈঠকে এই যে প্রোগ্রাম সম্পর্কে রেখা আমাদের সামনে তুলে ধরেছেন যে বিভিন্ন এর মধ্যে একটা বলা হয়েছে যে আগামী খুব সম্ভব 17 তারিখ আজকে তো এখানে হল সভা এই ধরুন টাউন হল 16 তারিখ একটা প্রোগ্রাম আছে প্রসেশন হবে র্যালি হবে একটা র্যালি না পদযাত্রা তো এরকম অনেক প্রোগ্রাম উনি বলেছেন এবং সেইভাবে আজকে কিন্তু এখানে শুরু হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যেখান থেকে মানে আয়েশ করার সময় নেই পরিশ্রম করতে করতে আমরা বললাম আচ্ছা এইবার তো এই প্রোগ্রামটার পর একটু একটু রেস্ট নিয়ে নিই রেস্টের আগেই দেখলাম আরও 10-15টা প্রোগ্রাম দিয়ে দেয় তো এটা অদ্ভুত পার্টি তো অনেক সময় অনেকে বলে যে এই বয়সে এত পরিশ্রম কি করে করেন পরিশ্রম করার জন্য কিন্তু পরিশ্রম করতে হয় পরিশ্রম কিন্তু করতে গেলে পরিশ্রম করতে হয় খেলতে গেলে যেমন প্র্যাকটিস করতে হয় তো পরিশ্রমের জন্য পরিশ্রম করতে হয় এর জন্য পরিশ্রম করতে কোনো অসুবিধা হয় না তো আজকের এখানে যে মেইন উদ্দেশ্য যেটা সেদিন আমি যা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে যেটা আমরা বুঝলাম প্রায় 90% আমাদের মাননীয় বিধায়িকা এবং চিফ হুইপ পবিত্র বিধানসভা উনি বলেছেন যে নারী শক্তি বন্ধন অভিযান এই অভিনিয়ন অর্থাৎ মহিলা সংক্রান্ত যে বিল 2023 সেটা শুরু হয়েছে সেটা পাশ হয়েছে রাজ্যসভাতেও পাশ হয়েছে লোকসভাতেও পাশ হয়েছে এবং পরবর্তী সময়ে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি সইও করেছেন অর্থাৎ বিল সেটা অ্যাক্ট হয়ে যায় এবং অ্যাক্টের পরে এটা একটা বৈপ্লবিক একটা অধ্যায় কিন্তু এটা কিন্তু চারটিখানি কথা নয় আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছেন যে কতবার আমাদের সমাজের 50% মহিলা অথচ তাদের সেইভাবে কিন্তু আগে একটা হেয় যে একটা দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিতে দেখত এর আগে অনেক চেষ্টা হয়নি তা নয় অনেকে চেষ্টা করেছে কিন্তু আমি যা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে করার জন্য দেখানোর জন্য এই কাজটা যে ইমপ্লিমেন্ট করতে হবে তার জন্য করা এর আগেও আমরা দেখেছি 1996-এ সর্বপ্রথম এইচ.ডি. দেবগৌড়ার আমলে সেটা পেশ করা হয়েছিল এর আগেও আমাদের মাননীয় বিধায়িকা চিফ হুইপও বলেছেন যে এর আগেও ইন্দিরা গান্ধীর সময় সেটা করা হয়েছিল কিন্তু আমার কাছে যেটা আছে 1996-এ এইচ.ডি. দেবগৌড়ার আমলে সেটা পেশ করা হয়েছিল কিন্তু সেটা পাশ হয়নি লাভের লাভ কিচ্ছু হয়নি তো ইতিহাসের মধ্যে নাম লেখানোর জন্য সেটা হয়েছিল এবং 1998 থেকে 2003 অর্থাৎ তখন আমাদের সবার শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী উনি ওনার সরকারের আমলেও কয়েকবার এই বিল আনার চেষ্টা করেছিলেন কিন্তু বারবার এই বিরোধীদের কাছ থেকে বাধা পাওয়ার কারণে সেই বিলটা কিন্তু পাস করতে পারেননি উনি অনেক বাধার সম্মুখীন হয়েছে তারপর 2010 মনমোহন সিং সরকারের সময় রাজ্যসভায় বিলটি পাস হয়েছে কিন্তু লোকসভায় তা আটকে যায় 2023 সালে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিপুল ভোটে এবং অনেক আলোচনার মাধ্যমে সেটা পাস হয়েছে আমি একটু আগে বললাম মাননীয় রাষ্ট্রপতিজি শেষ পর্যন্ত সেটাকে যখনই উনি সিলমোহর দিয়েছেন সেটা অ্যাক্ট হিসাবে সেটা গণ্য হয়েছে তাহলে এটা এখন যদি পাশেই হয়ে থাকে তাহলে এখন আবার নতুন করে এটার কি প্রয়োজন এটা বোঝার দরকার আমার পূর্ববর্তী বক্তা অলরেডি এই বিষয়ে বলেছেন তো এখানে যে বিষয়টা লেখা করা ছিল সে আইনের মধ্যে সেখানে লেখা ছিল যদি সেন্সাস যেটা পরবর্তী সময় 2011 যে আমরা আদমশুমারি যেটা আছে সেন্সাস সেই সেন্সাস
আমাদের নেক্সট সেন্সাসের পরে তারপরে কিন্তু এই আইনটা এখানে এটার লাগু হবে। এখন অ্যামেন্ডমেন্ট কিন্তু বারবার হয়, অ্যামেন্ডমেন্ট হতেই থাকে। আমরাও অনেক সময় আমরা সরকারে আছে, আমরা বুঝি অ্যামেন্ডমেন্ট করলাম, একটা আইন হলো, ইভেন আমাদের যে ক্যাবিনেটও পাস হয়, কিন্তু পরবর্তী প্রয়োজনের স্বার্থে দেখা গেল না এই জায়গাটার মধ্যে একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো অ্যামেন্ডমেন্ট সেটা করতে গিয়ে কী দেখলো যে যদি এই আইন যদি করতে হয় যে নারীদের জন্য 33% আসন, অর্থাৎ এই যে আমাদের লোকসভা এবং আমাদের যে বিধানসভা সেখানে 33% যদি রাখতে হয়, তাহলে সেটা তো অনেক দিন, যদি মানে এই আইন 2034 সালে সেটা কার্যকর করবে, 2034, কারণ সেন্সাস করতে অনেক সময় লাগে। তো এখন প্রায় শুরু হওয়ার পথে, অনেক জায়গায় শুরু হয়েছে, তাহলে এই আইন তো বলবৎ করা যাবে না। তো তখন সেটা অনেক সময় অনেক সময় কারণে সেটা বোঝা যায় না, পরবর্তী সময় আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতির কারণে দেখা গেল না এটার এই যে একটা এই আদমশুমারির যে বিষয়টা রয়েছে সেটাকে উইথড্র করতে হবে, মেইন আর কিচ্ছু না। অলরেডি পাস হয়ে গেছে, আমরাও এর জন্য অনেক প্রসেশন করেছি, ধন্যবাদ দিয়েছি, কিন্তু এটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এর জন্য এটাকে উইথড্র করতে হবে। তার জন্যই কিন্তু আমাদের যে সমস্ত মানে রাজ্যের সমস্ত মানুষ, বিশেষ করে মহিলা যেসব ইউনিটগুলো আছে, সেখানে যে কোনো মহিলা যারা বিভিন্ন সমাজের কাজে ব্যস্ত আছেন বা যুক্ত আছেন, তাদের মাধ্যমে সমাজের একটা বার্তা দাও। ইভেন আমি সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকেও এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে এই নতুনভাবে আনছেন, অলরেডি সমস্ত পলিটিক্যাল পার্টিরা কিন্তু সেখানে সহমত পোষণ করেছেন, মানে অনেক আলোচনার পরে কিন্তু লোকসভাতেও হয়েছে, আবার রাজ্যসভাতেও হয়েছে। তো যেহেতু সব পার্টি মিলিতভাবে এটা সহমত পোষণ করে সেটা পাস হয়েছে, এখন যেহেতু এই কারণে বিলম্বিত হয়েছে, এই বিলম্বিত করতে গেলে হয়তোবা অনেক জায়গার মধ্যে কেন এত তাড়াহুড়ো এইসব প্রশ্ন হবে। তো এটার একটা জনমত তৈরি করাটার মেইন উদ্দেশ্য হচ্ছে এই ধরনের যে হলসভা বা আদার্স যে কার্যক্রম দিয়েছে, এটাই মেইন উদ্দেশ্য। তা আমিও অনেক পলিটিক্যাল পার্টি যেহেতু অন্যরা করেছেন, আমিও সমস্ত পলিটিক্যাল পার্টিদের কাছে এই ডিলিমিটেশনের যেটা আমি বললাম, রোটেশন করে সেটা সবসময় থাকবে, এবং এই করে আমাদের এতদিন ধরে যে মূল লক্ষ্য যেটা ছিল যে লিঙ্গ বৈষম্য দূরীকরণ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, যে পুরুষ মহিলা সমান সমান, এবং আমরা এত কাজ করি অথচ আমাদের সে অধিকার নাই। তো এই যে লিঙ্গ বৈষম্য সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি দূর করছেন, এবং আমার মনে হয় এটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে সংবিধানের 128তম সংশোধনীয় বিল, অর্থাৎ 128 অ্যামেন্ডমেন্ট বিল, সেই হিসাবে সেটা উত্থাপিত হয়েছিল 2023-এ, এবং এই যে সংবিধান সংশোধনী আইন যেটা হলো, এটা আবার 106 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে। এখন যদি এখন যেহেতু আবার নতুনভাবে সেটাকে উইথড্র করতে যাচ্ছে, সেখানে কিন্তু আবার তার যে সংখ্যাটা আমি বললাম সেটা কিন্তু আবার মানে সরে যাচ্ছে, কিন্তু ন্যাচারালি সরবে এখন। এবং সেখানে এই যে আমাদের যে মেইন যে সেন্সাস, তার যে আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া, সেটা যেহেতু আমি বললাম যে করতে অনেক টাইম লাগবে, তো এইসব কারণে এটা করা হয়েছে। পুরো ডিটেলস আমার কাছে এখন আর নেই আমার, তবে আমি এতটুকু বলতে পারি যে এই আইনে আমাদের মহিলাদের অনেক বেশি শক্তিশালী আগামী দিন হবে। এবং এই যে 33% রিজার্ভেশন, এটা কিন্তু আবার রাজ্যসভার জন্য কিন্তু প্রযোজ্য না। ফর ইউর ক্লায়েন্ট ইনফরমেশন, এটা রাজ্যসভার জন্য প্রযোজ্য না, আবার লেজিসলেটিভ কাউন্সিল যেটা অনেকে যায় সেখানেও প্রযোজ্য না। এই দুটো, অর্থাৎ ডাইরেক্ট ইলেকশন যেখানে হবে, অর্থাৎ শুধুমাত্র আমাদের যে এখানে যদিও বলেছেন যে আমরা অলরেডি 50% আমরা যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা দিচ্ছি বা মিউনিসিপ্যালিটিতে দিচ্ছি, বেশিও দিচ্ছি, কিন্তু
এমনিতে যেটা আইনটা পাস হচ্ছে অনলি ফর আমাদের লোকসভা এবং বিধানসভার জন্য, কিন্তু রাজ্যসভা বা এখানে কাউন্সিল যেটা আছে তার জন্য প্রযোজ্য হবে না। আজকে এখানে পুরো ডিটেলস আলাপ হয়েছে। আমরা ত্রিপুরা সরকার তো মহিলাদের আর্থসামাজিক উন্নতি এবং তাদের সুরক্ষার ধারাবাহিকভাবে প্রচুর কাজ আমরা করেছি। দেখুন, মেইন হচ্ছে মহিলাদের সুরক্ষা দেওয়া। এখানে এনসিআরবির যে তথ্য, সেখান থেকে দেখা গেছে 2010 থেকে 2016 পর্যন্ত প্রতি বছর এই রাজ্যে মহিলাদের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধ তার সংখ্যা ছিল 1000-এরও বেশি। আর এইবার এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে সর্বনিম্নের দিক দিয়ে 8ম স্থানে। তাহলে আমরা চেষ্টা করছি কেন আরও নিচে না আমরা নিয়ে আসবো, তো সেই চেষ্টা আছে। এবং ত্রিপুরার মধ্যে যদি সব প্যারামিটার আমরা দেখি, আমরা 3rd পজিশনে আছি আজকে, সর্বনিম্ন দিক দিয়ে আমরা 3rd পজিশনে, সব মিলে বডিলি বা অন্যান্য সমস্ত যেসব অপরাধ মিলে। আজকে উমেন এম্পাওয়ারমেন্ট একটা পলিসি আমরা কিন্তু ত্রিপুরাতে আমরা অলরেডি করেছি। এবং এই 35 বছর সিপিএমকেও আমরা দেখলাম, কংগ্রেসকেও 5 বছর দেখলাম, বা এর আগেও জোট সরকারের আগে কংগ্রেস রাজত্ব করেছে। উমেন্সের যে এম্পাওয়ারমেন্ট তাদের করার যে উদ্যোগ, সেটা কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করিনি, কোনো সরকার সেটা দেখেনি। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা সেই কাজটা করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা কল্যাণীদি অলরেডি বলেছেন যে 14ই মার্চ 2025-এ আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় ছাত্রীদেরকে যাতে আরও তারা মানে উৎসাহিত হয় তার জন্য আমরা স্কুটি দিয়েছি প্রায় 140, মানে 100 দিয়েছি টিএসবি ত্রিপুরা আমাদের যে বোর্ড আছে, ত্রিপুরা স্কুল এডুকেশন বোর্ড, সেটা আমরা করেছি। আরেকটা আবার যারা সিবিএসসি আছে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাদেরও যারা ওই 125টা যে আমাদের বিদ্যাজ্যোতি আছে তাদের জন্য আমরা 40টা দিয়েছি। অর্থাৎ তারা যাতে আরও বেশি খুশি হয়। 1,22,000-এর মতো ছাত্রীকে আমরা বিনামূল্যে, যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আমরা দিলাম। তাছাড়া আরেকটা বিশেষ জিনিস যেটা উল্লেখ করার প্রয়োজন, যারা মেয়েরা যদি বাইরে পড়াশোনা করতে যায়, মাত্র 3% তাদের গভর্নমেন্ট তাদেরকে ব্যবস্থা করবে, 3% সুদে তারা কিন্তু টাকা পাবে, তারা উচ্চশিক্ষা যাতে লাভ করতে পারে। আমরা এর আগেও আমার মনে আছে রাজীববাবু বলেছেন অলরেডি, সমস্ত আমাদের যে কলেজগুলো আছে সেখানে সমস্ত ধরনের ফিস, মানে ভর্তির থেকে আরম্ভ করে উন্নয়ন ফিস থেকে আরম্ভ করে পরীক্ষা সংক্রান্ত সব ফি আমরা মুকুব করে ভাইফোঁটার সময় সেটা আমরা করেছিলাম যখন প্রথম মুখ্যমন্ত্রী আমি হই। 45 জন মহিলাকে আমরা ড্রাইভিং লাইসেন্স আমরা দিয়েছি। শুধু ড্রাইভিং লাইসেন্স না, ওনাদের এই ড্রাইভিং লাইসেন্সের পরে তাদেরকে যা যা মানে প্রশিক্ষণ তো দেওয়া প্লাস ড্রাইভিং লাইসেন্স ফ্রি আমরা আমাদের এই ব্যবস্থা করেছি আমরা ত্রিপুরা সরকার। এখানে টোল ফ্রি, আমরা বলছি টোল ফ্রি যেটা নম্বর 181, আমি জানি না এখানে অনেকে আপনারা ট্রাইও করতে পারেন। যে কোনো বিষয় আপনাদের যদি প্রয়োজন হয়, তাৎক্ষণিক ইমার্জেন্সি এখন হয় দরকার, সেটা কিন্তু আপনারা নিজেরাও বলবেন, অন্যদেরকেও বলবেন যে 181-এ ফোন করার জন্য। এবং এটার যে সিস্টেমটা খুব স্ট্রং, কিন্তু সাথে সাথে সেটা আপনারা পাবেন। আমরা প্রতিটি জেলায় একটি করে হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি, যাতে করে বিভিন্ন উইমেন্সদের যে স্কিমগুলো আছে সেগুলো যাতে ইজ অফ ডুইং বিজনেস সেটাকে সামনে রেখে রাজ্য স্তরে আমরা একটা করেছি, এবং সমস্ত ডিস্ট্রিক্টে 8টা ডিস্ট্রিক্টও আমরা হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন। আমি এখানে আমার মানে মহিলারা এখানে আছেন, মেয়েরাও আছেন, আর মা তো বলবো না, এখানে মেয়েরাও আছেন, বোনেরাও আছেন, তাদেরকে বলবো এই বিষয়গুলো নিয়ে খুব করে চর্চা করা দরকার। মানে মহিলা মোর্চা যখন এগুলো বলবে তাহলে আরও আমাদের সুবিধা হবে যে আমরা সরকার আমরা কি করছি। আমাদের এখানে 8টা ডিস্ট্রিক্ট, এর মধ্যে অনেক সময় আছে যখন কোনো মহিলাদের কোনো সমস্যা হয়, অনেক সময় পুরুষ পুলিশদের কাছে কিন্তু গিয়ে তারা কথা বলতে একটু অসুবিধা ফিল করে। এর জন্য আমরা ঠিক করলাম যে ফুললি মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা করা।
এবং তার জন্য আমরা 8টা ডিস্ট্রিক্টে তো 8টা আছি, প্লাস ওয়েস্ট ডিস্ট্রিক্টে আরও একটা, অর্থাৎ 9টা আমরা মহিলা থানা করেছি। আমি ইনগুরেশনও করেছি অনেকগুলোতে, তো সেখানে এই সুবিধা আছে। তাছাড়া আমরা এই যে কর্মক্ষেত্রে একটা বিরাট সমস্যা, মহিলাদের তো বিরাট প্রবলেম। যে কোনো ওয়ার্কিং প্লেস হলেই মহিলাদের এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা অ্যাক্ট, সেটা আমরা ওয়ার্ক প্লেসে প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট আমরা যে 2013-তে সেটা হয়েছে, সেটাকে সমস্ত সরকারি অফিস এবং বেসরকারি প্রতিষ্ঠানে আমরা সেই ব্যবস্থা, ইন্টারনাল কমপ্লেন কমিটিও গঠন করতে হবে। এগুলো না আমার মনে হয় যে আমার মহিলা মোর্চার যারা আছেন তাদেরকে আমি বলবো, এগুলো মানে আপনারা অনুসন্ধান করবেন সমস্ত জায়গায়, শুধু সরকারি না বেসরকারিতে, যে এখানে আপনাদের যে ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে কি না, এখন পর্যন্ত কটা কেস হয়েছে, তাহলে সবাই সচেতনও থাকবে। আর কটা হয়েছে, কেন হয়নি, এরকম হবে নাকি কোনো কিছুই কমপ্লেন হয় না, এটা তো বললে হবে না। তো এদের উপরে একটু প্রেশারটা দিলে আমার মনে হয় এগুলো কাজ হবে। এবং 8টা জেলা শাসকের অফিসেও কিন্তু লোকাল কমিটি করা আছে, স্টেটে তো আছেই। তো সেটা নিয়ে আমার মনে হয় সবাই কথা বলেছে। আমরা মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকারের প্রায় 8 রকমের বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা আমরা দিচ্ছি, বিস্তর এখানে আলোচনা হয়েছেন। আমরা পঞ্চায়েত নির্বাচনে, আমি মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমি দেখা করেছিলাম, তখন ঠিক পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতটা হয়েছে ঠিক এমন সময় কোনো কারণে গিয়েছিলাম, তখন আমরা বললাম যে পঞ্চায়েতে তো আমাদের রেজাল্ট এরকম। উনি বলছেন যে अरे ऐसा बनाना, महिला पूरा महिला से पंचायत बनाना, तो उससे अच्छा रहेगा। तो আমি ইন্সপায়ার্ড হলাম এসে এখানে। আপনারা জানেন যে 4টে পঞ্চায়েতে ইভেন সেখানে অফিসার যে আছে, আমি সেখানে মহিলা অফিসার কিন্তু পাঠিয়েছি। আমাদের 4টে অলরেডি সম্পূর্ণ যে পঞ্চায়েত, 4টি গ্রাম পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে মহিলার দ্বারা পরিচালিত। এখানে যারা আছেন অনেকে জানেন এটা, বিশেষ করে খুব সম্ভব গুমতি ডিস্ট্রিক্টে এটা প্রথম শুরু হয়েছিল। এখানে পিঙ্ক টয়লেটের কথা বলেছে রাজীববাবু। পিঙ্ক টয়লেটের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আপনারা জানেন এটা মডেস্টি অফ দ্য উইমেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের রাস্তাঘাটে বেরোলে দেখা গেল কমন বাথরুম এবং কমন বাথরুম বা টয়লেট থাকে, অনেকে যেতে একটু দ্বিধাগ্রস্ত থাকেন। তো আমরা চাইছি একটা মডেল এই ধরনের পিঙ্ক টয়লেট, আমি অফিসারদের বলেছিলাম মানে কিভাবে করা যায়। তো ওনারা মডেল বানিয়ে আমার কাছে এনেছেন, যে এটা দেখা গেল এন্ট্রি পয়েন্ট সামনের দিক থেকে, তো ওনারা বলছিলেন যে পেছন দিক থেকে এন্ট্রি পয়েন্ট করবেন। আমি না, এটা এন্ট্রি পয়েন্টটা পেছন দিকে করলে মানে হয় বেটার হবে, আপনার সাইড থেকে করুন। তো সাইড থেকে করে তাহলে, কারণ পেছনে গেলে আপনারা বুঝেন মহিলাদের আমি মডেস্টি করতে তাদের মানে নিরাপত্তা দিতে চাই, তো বেটার লেফট। এবং সামনের দিকে অ্যাডভার্টাইজমেন্টের মতো করে সেখান থেকেও তো আয় করতে পারবেন, মানে অ্যাডভার্টাইজমেন্টেরও সুবিধা থাকবে। এত সুন্দর বানিয়েছে মডেলটা, এবং এই খরচ দিয়েই কিন্তু এটা মেনটেন করা যাবে। এবং পিঙ্ক টয়লেটের সেটাও কিন্তু আগামী দিন সেটা, এবং মেনটেনেন্স কীভাবে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন বারবার সেটাকে পরিষ্কার রাখা। আপনারা দেখবেন যখন এয়ারপোর্টে আপনারা যান, বহু এয়ারপোর্টে কন্টিনিউয়াস আপনি টয়লেটে গেলে সাথে সাথে কেউ না গিয়ে আবার পরিষ্কার করছে, এরকম যখন হয় তবেই কিন্তু সেখানে ঢুকবে। তো মেয়েরা এবং যারা মহিলারা আছেন বা বাচ্চা, তাদেরকে নিয়ে ওই পিঙ্ক টয়লেটের মেইন উদ্দেশ্য যে দূর থেকেই বোঝা যাবে ইট ইজ ফর মি অ্যান্ড ইউ ইউজ মি, এই যে বিষয়টা সেটা আসবে। এর জন্যই আমাদের এটা তৈরি করছি আমরা। এখানে টিআরএলএমের ব্যাপারে কথা বলেছেন, অলরেডি প্রায় 4,84,000-এর মতো টিআরএলএম আমাদের আছে। শহরেও যে টিউএলএমের মধ্যেও প্রায় 5,941, প্রায় 63,743 মহিলা এর মধ্যে যুক্ত রয়েছে, অর্থাৎ 5 লক্ষ। লাখপতি দিদি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, এখন লাখপতি দিদি আমাদের টার্গেট ছিল কত, আমরা 100% যেতে হবে, অর্থাৎ 1,18,000-এর মতো আমাদের টার্গেট ছিল। সেই জায়গায় এখন 1,14,000 আমরা করেছি, তো 1,08,000 করেছি, অর্থাৎ 15% আমরা কিন্তু সেখানে সাকসেস করেছি। এবং আরও বেশি যাতে আরও বেশি যাতে হয়, প্রায় 50,000 যাতে আরও বেশি লাখপতি দিদি করা যায়, তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে, তার জন্য কাজ চলছে। এখানে আজকে এসএইচজি গ্রুপ আমাদের জন্য একটা প্রাউড। আমরা বিভিন্ন সময় সরস মেলাতে এসএইচজি গ্রুপের একটা
পুরো ত্রিপুরাতে এগুলো কিন্তু আগে সরকার এগুলো বুঝতেও না, ভাবতেও না। এখন এসএসজি মেয়েরা, বোনেরা, মায়েরা দেখলাম খুব খুশি। এবং সেখানে আপনারা শুনে খুশি হবেন, এই যে এনপিএ যে টাকাটা ব্যাংক থেকে দেওয়া হচ্ছে, বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত এনপিএ হয়ে যায়, অর্থাৎ ঠিক সময় টাকা দেয় না। অথচ আমাদের যে মেয়েদের তাদের দেওয়া হচ্ছে মাত্র 1% এনপিএ। ভাবুন, 1% প্লাস। এটা একটা সাংঘাতিক বিষয়। এর জন্য ব্যাংক থেকে টাকা দিচ্ছে। আমাদের অলরেডি যে 746 কোটি টাকার মতো ফান্ড আমরা এই সরকার দিয়েছি তাদেরকে শক্তিশালী করার জন্য। আপনারা শুনে এর মধ্যে 2017-18-তে কত ছিল আমাদের আসার আগে? 17-18 ঠিক আগে 32.67 কোটি টাকা। আর আমাদের সরকার আসার পর যদি ওইটাকে 746 থেকে 32 মাইনাস করি, তাহলে 714.16 কোটি টাকা আমাদের সরকার এসে দিয়েছে। চিন্তা ভাবনা, আমাদের ইচ্ছা, সেটার উপর আমাদের ডিপেন্ড করে। প্রথমে যে আমাদের 33% ছিল না, আগে আমরা 10%-এর মতো মহিলাদের জন্য আমরা ঠিক করেছিলাম। সেখানে আমরা প্রায় 137 জন মহিলা টিএসআর ব্যাটালিয়নে যুক্ত হয়েছে। আরেকটা বিষয় যেটা আমরা করলাম, সাপোর্ট করুন, তাহলে এই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এখানেও কিন্তু দেখুন যে আমরা ডিসিশন নিয়েছি, আমরা করিনি এরকম না। সবার সহমত যখন এটা একটা সমস্ত মানে ত্রিপুরা ছোট একটা রাজ্য বলে, বা এখানকার ত্রিপুরার আবাদি কম বলে, যদি আজকে আমরা 42 লক্ষ বলি, তাহলে 42 লক্ষের ধরুন 21 লক্ষ আমাদের মহিলা। তো 21 লক্ষ লোক, আর এটা কিছু না সারা ভারতবর্ষের মধ্যে এরকম না। প্রতিটা মহিলা এবং প্রতিটা মানুষের, সমস্ত ত্রিপুরাবাসীরও এটা যে তার মানসিকভাবে এবং তার যে সমর্থন, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে চাইছে। এবং এই কারণেই এটা নিয়ে আলোচনা দরকার যে আমরা কেন এটা করতে যাচ্ছি, যাতে ইজিলি সেখান থেকে সেটা বেরিয়ে যায়। অনেকে বাধা দেবে, কিন্তু সেখানে আমাদের রাজ্যসভার সদস্য মহোদয় এখানে আছেন, উনি পাবেন সেটা, এখানে যেন উনারও যেতে হবে। সেখানে আগের থেকে সমস্ত যখনই ওখানে এই বিষয়টা আলোচনা হবে, বাইরের মানুষের যখন সমর্থনটা থাকবে, তখন কিন্তু এই যে ভিতরে আমাদের লোকসভা বা রাজ্যসভা, তাদের উপর কিন্তু একটা প্রেশার থাকবে যে আরে সারা ভারতবর্ষের লোক এটাকে চাইছে। সব দিক থেকে এটা নিয়ে আন্দোলন, মানে একটা মানসিকভাবে একটা তৈরি রয়েছে। তা আমরা যদি এখন কিছু একটা বলতে যাই, তাহলে এটা বিপরীতে যাবে। অর্থাৎ জনতাই জনার্দন, মানুষই সব। সেই জন্যই আমাদের পার্টির যে দেখুন কি সুন্দরভাবে এই বিষয়টা আমাদের বুঝতে হবে, যত পারা যায় এখানে সমস্ত যেসব আমাদের মানে সংগঠন আছে, সামাজিক সংগঠন, সব জায়গার মধ্যে আমিও চিঠি লিখব এই বিষয় নিয়ে। তো এটাই হচ্ছে আসল উদ্দেশ্য, যে যাতে করে আমরা 2011-এর যে সেন্সাস, সেই সেন্সাসের মাধ্যমে যাতে আমরা ডিলিমিটেশনই হোক, আমাদের যে পার্লামেন্টে এখন মহিলাদের যে আসন সংখ্যা, সেখানেও এখন আমরা জানি যে 543 টোটাল আসন সংখ্যা। তো পুরুষদের যে আসন সংখ্যা, সেটা যাতে আবার কম যাতে না হয়, তার জন্য এটা এমনও হতে পারে 816 বা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পুরুষদেরও রাখবে, আবার মহিলাদেরও আসন যাতে প্রায় 273 মতো রাখা হবে এখানে। তাহলে এখানে এত বড় এই যে দেখুন, আগের থেকে কিন্তু মাথায় মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে নতুন পার্লামেন্ট হয়েছে, এমনিতেই হয়নি। তো এই যে আসন সংখ্যা, সেখানে তো বসতে হবে, জায়গা দিতে হবে। তো নিউ পার্লামেন্টে যখন সেটা ইনোগ্রেশন হয়, প্রথম কিন্তু সেখানেই এই যে আইন, যে মহিলা সংক্রান্ত যে আইন, রিজার্ভেশন পলিসি, সেটা কিন্তু সেখানেই করা হয়েছিল। আজকে সেখানে এতজন লোকের অ্যাকোমোডেশন হবে, এবং ন্যাচারালি আমাদের বিধানসভাতেও কিন্তু সেটা হবে। এবং এই যে ডিলিমিটেশন হবে, এখানে অদ্ভুত জিনিস আমি দেখলাম আমি পড়তে গিয়ে, যে এই যে ডিলিমিটেশন হবে, সেই ডিলিমিটেশনে সব মহিলা, এমন না আমি একটা বিধানসভার মধ্যে রয়েছি বা একটা পার্লামেন্টের একটা কনস্টিটিউয়েন্সি আমি রয়েছে, সারা জীবন মহিলা না, এখানে তা নয়। ঘুরে কিন্তু সব মহিলারা যেন সেই জায়গার সব মহিলা
মহিলারা যেন সুযোগ পায় তার জন্য রোটেটরি ব্যবস্থা করা। আইনে কিন্তু এরকম এত সুন্দর সুন্দর এটা ডিটেলস গেলে বোঝা যায় এটা। তো মহিলাদের আজকে কোন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়ে যাচ্ছেন, 33% তো হচ্ছে, এর মধ্যে এটা আলটিমেটলি দেখবেন 50% অবধি যাবে। এটা আমাদের এই যে টোটাল জনসংখ্যা তার অর্ধেক যদি আমাদের মহিলা হয়, তাহলে কেন তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে না? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা চাইছেন, এবং উনি চাইছেন 2029-এ যে আমাদের পার্লামেন্ট, আমাদের এমপি ইলেকশন, সেই সময় যেন এটা লাগু করা হয়। এর জন্যই কিন্তু তাড়াহুড়া করে, অনেকে বলছে কেন তো তাড়াহুড়া, অনেক নিউজ পেপার আপনারা দেখবেন এই বিষয়ে। অর্থাৎ যেটা যদি ওই আইন আগের যদি যে মানে ক্লজটা রেখেছে সেটা হলে কোথায় 2034-এ হতো, কিন্তু এখন যদি সেটা করা হয় তাহলে 2029-এ হবে। তাহলে আপনারা কিন্তু অনেকে এই বেনিফিটটা আপনারা পাবেন। তো কত একটা মাসে কত মানুষ, কত মহিলারা সেই সুযোগটা আজকে এই পলিটিক্যালি তারা এই সুযোগটা পাবে। আজকে সত্যিই আমি মানে অত্যন্ত আনন্দিত যে এইরকমভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি কত সুন্দরভাবে চিন্তা করেন। মানে সত্যিই ওনাকে আমি বলব, যত ধন্যবাদ দেব ততই কম। এখানে আরও একটা জিনিস আমি দেখলাম যে আমাদের যে এই দিল্লি কিন্তু এখানে এটাও কিন্তু টেরিটরি যে অ্যাসেম্বলি আছে আমাদের ইউনিয়ন টেরিটরি, দিল্লি কিন্তু এক্সেপশনাল, কিন্তু এই ইউনিয়ন টেরিটরিতে কিন্তু এটা লাগু হবে না, কিন্তু দিল্লিতে কিন্তু আবার সেই এটা কিন্তু লাগু করতে হবে। এটাও ওই আইনের মধ্যে লেখা আছে, মানে স্পেশাল। কারণ ইউনিয়ন টেরি অ্যাসেম্বলি লাইক পন্ডিচেরি, তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানে সেপারেট লেজিসলেটিভ অ্যাক্ট আছে, সেখানে কিন্তু আলাদা আইন। কিন্তু দিল্লিতে স্পেশাল কনস্টিটিউশনাল স্ট্যাটাস আছে, যেখানে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অর্থাৎ এনসিটি অফ দিল্লি, এখানের মধ্যে এই আইনের কারণে এই যে আইনটা, এই আইনটা কিন্তু সেখানেও এই 33% রিজার্ভেশন একমাত্র ইউনিয়ন টেরিটরি দিল্লিতে সেটা লাগু হবে। এখানে আজকে আমরা যদি এসসি এসটির কথা আমাদের চিফ হুইপ কল্যাণীদি অলরেডি বলেছেন, তবে আমার মনে হয় আমিও একটু যদি আবার রিপিট করি, আমি আমার মতো করে যতটুকু বুঝেছি, যে ধরুন এখন যে আমাদের এসসি এসটিদের যে রিজার্ভেশন আছে, কিন্তু এই এসসি এসটি রিজার্ভেশনের মধ্যেও যেটা উনি বললেন যে মানে রিজার্ভেশনের ভিতরেও ইন্ট্রা, অর্থাৎ এখানের মধ্যেও মহিলাদের 33% রিজার্ভেশন সেখানে থাকতে হবে। কাজে ইউ আর লাকি যে এখন রাজনৈতিকভাবে আপনারা মানে কত সুযোগ, কত সুবিধা, একটা মানে দেশের জন্য, রাজ্যের জন্য কাজ করার একটা সুযোগ কিভাবে চলে আসছে এখন। এবং আজকে আমরা যখন যাই, আমরা যখনই কোনো পলিটিক্যাল ইভেন্টস হোক বা যে কোনো জায়গায়, বিশেষ করে পলিটিক্যাল ইভেন্টস, এখন যেহেতু পলিটিক্যাল পার্সন হয়ে গেছি, মহিলাদেরই সব জায়গার মধ্যে দেখি তাদের উপস্থিতির হার প্রচুর বেশি সংখ্যক হয়। কাজে যখন এই জিনিসটা হবে, আপনারা ভাবুন কত পলিটিক্যালি, শুধু পলিটিক্যালি যখন তারা অধিকারটা পাবে, সামাজিকভাবেও কিন্তু তারা অধিকারটা পাবে। এটা পলিটিক্যালি যখন একজন মহিলা, এটা শুধু ওই ইন্দিরা গান্ধী বা কারোর একজন মহিলা তার জন্য না, আজকে ইন জেনারেল এই এসসি এসটি এনে দেখুন তার মধ্যেও কিন্তু মহিলাদের সংখ্যা বাড়িয়ে দিল। তাহলে যারা পিছিয়ে পড়া মহিলারা আছেন তাদেরও কিন্তু সুযোগ কিন্তু সেখানে চলে আসছে। এবং এই যে আইনটা, এটা প্রথমে 15 বছরের জন্য কিন্তু আইনটা রাখা হয়েছে, এবং ইচ্ছে করলে এই 15 বছর আবার সেটা এক্সটেন্ডও করতে পারে, ডিপেন্ডস আপন আমাদের পার্লামেন্ট। আবার যদি তারা বলে না এটাকে আরও 10 বছরের জন্য এক্সটেন্ড করলাম, এইভাবে আইনটা তৈরি করা হয়েছে, তাদের জন্য দেওয়া হবে। এবং গণবিবাহ রাখার এক সাব ডিভিশন লেভেলেই হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক, গণবিবাহ যুবক, এর জন্য 10 কোটি টাকা আমাদের বাজেটে কিন্তু ধরা আছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, সেখানে ত্রিপুরার যারা পার্মানেন্ট রেসিডেন্ট, সেখানে যদি অন্তর্দয়ের কোনো ফ্যামিলির কেউ যদি একটা মেয়ে হয়, তাহলে তার আমরা 50,000 টাকা তার নামে ফিক্সড ডিপোজিট রাখবো, বন্ড আকারে হোক যে আকারে, এবং যখন তার বয়স 18 বছর হবে সেই টাকাটা সে উইথড্র করতে হবে। তা আমি বাকি কথাগুলো অলরেডি আমি রিপিটেশন হবে,
রাজীববাবুও বলেছেন, কল্যাণীদিও বলেছেন, বাকি আগের তো আমি কাউ শুনিনি, হয়তো অনেকে এই বিষয়গুলো বলেছেন। তো আমরা চাই যে ত্রিপুরার মধ্যে যেভাবে এখন আমরা সামনের দিকে যাচ্ছি, বিশেষ করে আমি এখানে মহিলা মোর্চার ওনাদেরকে বলবো, মিমি মজুমদার মহোদয়কে বলবো যে আমাদের যারা জনজাতীয় অংশের মানুষ তাদেরকে আরও বেশি আমাদের এক্সপেডাইট করতে হবে, তাদেরকে ভুল বোঝানো হয় অনেক সময়, তাদেরকে যত বেশি আমাদের সাথে যুক্ত করা যাবে। এর একটা বিরাট অংশ কিন্তু মহিলা জনজাতি, তারা আমাদের সাথে এখনও জানি না আমি সেই জায়গাটা আমরা আছি, কিন্তু মহিলা মোর্চার সাথে যুক্ত হয়নি। ওরা পার্টির সাথে হয়তো বা যুক্ত হয়েছে, কিন্তু মহিলা মোর্চার সাথে ওরা যুক্ত হতে পারেনি। আগামী দিন আমার ইচ্ছা আছে যে আমাদের যে ফিউচার আমরা দেখছি, এবং এই ফিউচার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি ফিউচার। তো সেই ফিউচারে আপনারা ওই সময় কিন্তু সবসময় সময়ে কথা বলে সব কিছু, এই সময়ে আপনাদের সেখানে সংগঠনটা আরও স্ট্রং যদি করতে পারেন তাহলে কেল্লা ফতে ত্রিপুরার জন্য আর চিন্তা করতে হবে না, এতটুকু আমি বলতে পারি। একদম আগে সামনের দিকে চলবেন, কেউই কোনো দিন বেঁচে থাকবে না সারা জীবন, কিন্তু এমনভাবে কাজ করতে হবে যাতে আমরা কিছু একটা করে গেলাম এটা যেন সব মানুষ সবসময় মনে রাখে, এটাই আসল উদ্দেশ্য। এবং আমাদের সবসময় আমরা বলি যে ইউ আর নট ফর ইউর সেলফ, ইউ আর মিন ফর আদার্স। আমরা অনেক সময় বলি যে আমি আমার জন্য খালি করব, এটা কিন্তু ভগবান পাঠায়, ঈশ্বর পাঠায় যে তোমাকে একটা স্পেসিফিক কাজের জন্য তোমাকে পাঠিয়েছে, আমরা নিজেরাই বুঝতে পারি না। সব কিছু আমাদের মধ্যে ইনবিল্ট, আমাদের শরীরের মনের সব কিছু আমাদের মধ্যে আছে। আমরা যদি একবার, বিবেকানন্দজি বলছেন যে তুমি দিনে একবার নিজের সাথে একবার কথা বলবে, আর নিজের সাথে যদি একদিন কথা না বলো তাহলে ইউ আর মিসিং ইউর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বেস্ট অনেস্ট পারসন। আমরা নিজেদের সাথে কথা বলি না, অন্যের সাথে কি কথা বলবো? কাজেই নিজের ভিতরে এত আমাদের পটেনশিয়াল আছে, এত কিছু আছে, আর বিশেষ করে মহিলাদের ভিতরে ডিএনএর মধ্যে এমন সব আছে। মানে আমরা কিন্তু সবসময় একটা ডিপ্রেশনে থাকি, আমি মহিলা, এখানে বলা হয় যে মহিলা আমরা সব পারি, কিন্তু পারার যে এক্সটেনশনটা কোন জায়গায় যেতে পারে, কিন্তু সুন্দরতার মাধ্যমেও একটা মহিলা যখন দেখুন আপনার যখন একটা গান করে, আজকাল তো রিয়েলিটি শোতে আমরা দেখি কি সুন্দর লাগে, একটা বাচ্চা মেয়ে, আমাদের ত্রিপুরার মেয়েরা এখন কি সুন্দর সুন্দর গান করে, নিজেদেরকেও এত আনন্দবোধ হয়। তো মেয়েরা যখন কোনো একটা কাজ করে, সে কাজের মধ্যেও কিন্তু একটা আলাদা, তার মধ্যে একটা আর্ট, তার যে জেনেটিক্যালি বা তার ডিএনএর মধ্যে এমনভাবে তার একটা আলাদা বিষয় রয়েছে যে সে যা ইচ্ছে করে, আজকে স্পেস থেকে আরম্ভ করে এয়ার স্পেসের মধ্যে মেয়েরা যাচ্ছে, আজকে প্লেন চালাচ্ছে মেয়েরা। আমি তো প্রায় দেখি যে মেয়েরা ভিতরে পাইলট হিসাবে বসে আছে। আমাদের মেয়ে, ত্রিপুরার মেয়ে, আমি একদিন কাঞ্চনপুর ফটিকরাই থেকে আসছিলাম, হঠাৎ একজন ফটিকরাই থেকে আসছিলাম, তো একজন বলছেন যে আরে এই গাড়ি এবং ইলেকট্রিক আপনার ট্রেন, বলছে ত্রিপুরার একটা মেয়ে কো পাইলট। আরে আমি তো শুনেছি, ওকে তো আমাদের এরিয়াতেই বাড়ি। তো আমি যখন আগরতলা আসলো, অল্প বয়স, প্রায় 24-25 বছর হবে, আমি ডাকলাম ওকে আমি আমার রিক্সাটা দিয়ে ওকে আমি করলাম, সম্মান জানালাম। তো কোথায় স্পেস, ট্রেন, জাহাজ, এভরিওয়্যার মহিলারা কোথায় গেছে? আর আমাদের বয়স ফ্যাক্টর নামিয়ে, আবার বলছি, কেউ যদি মনে করে যে আমার বয়স হয়ে গেছে, তাহলে এটা কিন্তু মানে বয়স কোনো ফ্যাক্টর না। যে কোনো বয়সে ওই যে বললাম যে কাজের মাধ্যমে থাকলেই আপনার মানে কাজ করার ইচ্ছে হবে, আর ঘুমানোর ইচ্ছা থাকলে ঘুমানোর ইচ্ছা হবে। যে কর্মই মেন, যত কাজ করতে পারবেন, যত বেশি নিজেকে ইউজ করতে পারবেন, দেখবেন ওই যে ভিতরের যে বিষয়টা সেগুলো দেখবেন আর ইনোভেটিভ বিষয় আসবে। আমি আবার আপনাদের সামনে বলছি, আপনার ভিতরে গড গিফটেড এভরিথিং। এবং বিবেকানন্দজি এক জায়গায় বলেছেন যে সারা পৃথিবীর যদি সমস্ত এই যে ডিকশনারি একসাথে করো, তারপরও তোমার ব্রেনের ভিতরে যে ডিকশনারি, সেইগুলো তোমার কাছে কিচ্ছু না। অর্থাৎ আমি ইচ্ছে করলে আমরা সব কিছু পারি। কাজে ইচ্ছের উপর ইউর উইজডম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমি আগামী দিন এই শক্তিশালী নারী, শক্তিশালী ত্রিপুরা, শক্তিশালী ভারত সেটা হোক,
আর ত্রিপুরার থেকে আপনারা রিপ্রেজেন্ট করুন। ইউ শুড বি দ্য অ্যাম্বাসেডার অফ ত্রিপুরা। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাকে এখানে নিমন্ত্রণ করার